আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আপনাদের চতুর্থ ক্লাস, টপিক হচ্ছে ডোমেইন আর হোস্টিং। তবে আমরা কিন্তু এখনো লাইভ হোস্টিং এ যাচ্ছি না। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং এসএসএল নিয়ে জানবো, সাথে আমাদের যে পিসিটা আছে সেটাকে কিভাবে লোকাল হোস্ট বানিয়ে আমরা প্র্যাকটিসটা করব লাইভ অপারেশনে যাওয়ার আগে, সেটা শিখবো। তো ডোমেইন তো অলরেডি আমার মনে হয় আপনারা জানেন যে ডোমেইনটা আসলে কি। একজন একটু বলেন তো। ডোমেইনটা হচ্ছে আমাদের যে নামে আমরা লাইভ করব আর কি আমাদের হ্যাঁ, ওয়েবসাইটে। আপনার ডোমেন হচ্ছে ওয়েবসাইটের নাম। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের পরিচিতি, আপনার ওয়েবসাইটের নামটাই হচ্ছে ডোমেইন। যেমন আমাদের এখানে bskill.com.bd, এখানে bskill-টা হচ্ছে আমার ডোমেইন, আর .com.bd কিন্তু ডোমেইন এক্সটেনশন। আচ্ছা, ডোমেইন সম্পর্কে আমরা সবাই জানি। তবে ডোমেইনের কিছু ক্যাটাগরি আছে। যেমন আমরা সবচেয়ে বেশি দেখি যেটা, সেটা হচ্ছে .com এক্সটেনশন। ডোমেইন এক্সটেনশনের ক্যাটাগরির কথা বলছি। আর গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে থাকে হচ্ছে .gov। এডুকেশনাল ইনস্টিটিউট যেমন ইউনিভার্সিটিস গুলো বা স্কুলগুলো, যদি তাদের একটা প্রপার ওয়েবসাইট থাকে, তখন থাকে হচ্ছে .edu.bd, বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি। তারপরে বিভিন্ন অর্গানাইজেশনরা হচ্ছে .org ইউজ করে। আর হচ্ছে .info, এটাও তো আমরা দেখি। এটা হচ্ছে আপনার ডোমেনটার পারপাস কি, আপনার ওয়েবসাইটটার পারপাস কি, সেই হিসাবে আপনারা এক্সটেনশনটা নিবেন। তবে আপনারা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনাদের ক্ষেত্রে বলে রাখি, সবচেয়ে প্রেফারেবল ডোমেন এক্সটেনশন হচ্ছে .com। আপনারা ডোমেনটা সিলেক্ট করার পর চেষ্টা করবেন .com এক্সটেনশনটা বাই করতে। আর কান্ট্রি ওয়াইজও এক্সটেনশন থাকে, যেমন .bd, .in ইন্ডিয়ার ক্ষেত্রে, .ru রাশিয়া, তারপর হচ্ছে .uk, .usa, এগুলো আমরা দেখে থাকি, জেনারেল ব্যাপার জিনিসগুলো। তো ডোমেন নেমটা সিলেক্ট করার সময় আমাদেরকে খুবই খুবই সতর্ক থাকতে হবে, কারণ আপনার এই যে ডোমেইনটা, এটাই কিন্তু আপনার অ্যাসেট। আর আপনি কখনো চাইবেন না হচ্ছে আপনার ডোমেইনের সিমিলার নামে কোনো কম্পিটিটর থাকুক। কারণ প্রাইমারি পর্যায়ে হয়তো তার যদি ডিএ বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি একটু ফ্যাসিলিটি পেলেও পেতে পারেন। কিন্তু যদি উল্টোটা হয়, যে আপনার ওয়েবসাইটে আপনি অনেক ইফোর্ট দিয়েছেন, আপনার ওয়েবসাইট ভালো একটা পজিশনে আছে, সেক্ষেত্রে আপনার ট্রাফিকও কিন্তু এদিক সেদিক হয়ে যাবে। ঠিক আছে? আপনার ইউনিক একটা ডোমেন নেম চুজ করবেন। ডোমেন নেমটা ইজি রাখার চেষ্টা করবেন, কারণ কাস্টমারই ম্যাটার করে দিন শেষে। এখন আপনার ভিজিটর বা আপনার আপনি যে ট্রাফিক গুলোকে এক্সপেক্ট করছেন, তারা যদি আপনার ডোমেন নেমটা মনেই রাখতে না পারে, তাহলে আর ডোমেন নেমটার সার্থকতা কোথায়? আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার ডোমেইনটা আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হয়, সেক্ষেত্রে তো আপনার নামটাই আপনি ডোমেন নেম হিসেবে নিবেন। সেক্ষেত্রে আর কিছু চুজ করার ব্যাপার নেই। কিন্তু অ্যাফিলিয়েট সাইটে আপনারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু ডোমেন খুলছেন, বা একটা ব্রড নিশ নিয়ে কিন্তু ডোমেন খুলছেন। ব্রড হোক, মাইক্রো নিশ হোক, বা মিড টার্ম কিছু একটা হোক, আপনারা একটা নিশ বেইজে কিন্তু খুলছেন। তো চেষ্টা করবেন ডোমেন নেমটা সিলেক্ট করার আগে একটু, আপনারা তো কিওয়ার্ড রিসার্চ অলরেডি দেখেছেন, তো একটু রিসার্চ করবেন যে কোন কিওয়ার্ডটা আমার ডোমেন নেমে প্লেস করলে আমি একটু অ্যাডভান্টেজ পাবো। ঠিক আছে? যে আমি যখন আমার অডিয়েন্স হয়তো আমার ওয়েবসাইট সম্পর্কে জানে না, কিন্তু সে ওই প্রোডাক্টটা দিয়ে সার্চ করেছে। ঠিক আছে? বা আমার নিশ রিলেটেড কোনো একটা সার্চ হতে যাচ্ছে, সেখানে যাতে আমার ডোমেন নেমের কল্যাণে আমি সার্চ রেজাল্টে চলে আসি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। এই যে ডোমেন নেম মূলত আমরা দুই ধরনের বলতে পারি। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন, আমি যেটার কথা বলছিলাম, যে আপনার কিওয়ার্ডের কারণে যাতে আপনার আননোন অডিয়েন্সও সার্চ রেজাল্টে আপনাকে পেয়ে যায়। ঠিক আছে? যেমন এখানে এক্সাক্ট ম্যাচ ডোমেইনে হতে পারে blenderking.com, আমি যেটা দেখিয়েছি। এরপর হচ্ছে বেস্ট ব্লেন্ডার। এখানে কিন্তু নিশটা আমরা বুঝতে পারছি যে এই ডোমেইনের যিনি ওনার, তিনি ব্লেন্ডার নিয়ে কাজ করছেন। রাইট?
তো সেটার সাথেই দু একটা মানে একটা ওয়ার্ড সাফিক্স বা প্রিফিক্স হিসেবে ইউজ করে তিনি তার কিওয়ার্ডটাকে প্লেস করে ডোমেন নেম নিয়েছেন। তো সেক্ষেত্রে ব্লেন্ডার নিয়ে কেউ সার্চ দিলে তিনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি 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 আপু। আচ্ছা, তো আরেকটা করা যায় সেটা হচ্ছে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন সেক্ষেত্রে, অথবা আপনি যদি ব্রড নিশ নিয়ে কাজ করেন, ঠিক আছে? যেমন আমাদের যে নেমটা, আমাদের যে bskill.com.bd, এখানে আমরা রেখেছি স্কিলকে ফোকাস করে, ঠিক আছে? তো আপনারা আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স যেমন পাচ্ছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাচ্ছেন, ফটোগ্রাফিরও পাচ্ছেন, আবার হচ্ছে ইলাস্ট্রেটর পাচ্ছেন। প্রত্যেকটা স্কিলকে কিন্তু আমরা রাখতে পারছি আমাদের ডোমেন নেম এবং নিশ সিলেকশনের কারণে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদি আমাদের ডোমেন নেমটা হতো digitalmarketing.com, সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং এর বাইরে যদি কিছু রাখি, আমরা কিন্তু গুগলের নজরে কি হতাম? ইরেলেভেন্ট হতাম, রাইট? আপনার নিশের জি সাথে, আপনার প্রোডাক্টের সাথে ডোমেন নেম একেবারেই রিলেটেড। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এখন গুগল একটা আপডেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? যারা হচ্ছে ব্রড নিশ নিয়ে কাজ করছে তাদের সাইটে যদি তাদের নিশের চাইতে ইরেলেভেন্ট কোনো কন্টেন্ট পাবলিশ দেখছে গুগল, তারা কিন্তু নেগেটিভ ইয়াতে পড়ছেন। তো আমি বলবো আপনারা ডোমেন নেমটা বাই করার আগে আপনারা অলরেডি রিসার্চ প্রসিডিউরটা দেখেছেন, নিশ সিলেকশনটা দেখেছেন, কিওয়ার্ড রিসার্চ দেখেছেন, কম্পিটিটর অ্যানালাইজ করাটাও দেখেছেন। তো ডোমেন নেম সিলেক্ট করার জন্য আপনারা একই প্রসেসে যাবেন, যেহেতু আপনাদের ডোমেনটা একটা অ্যাসেট, যাতে পরবর্তীতে কোনোভাবে আপনারা গুগলের বদনজরে না পড়েন, ঠিক আছে? আর আপনারা হচ্ছে অথরিটি সাইট মানে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যদি নেন, সেটাও খুব ভালো। গুগল আসলে এখন এমনটাই চাইছে। আর আপনার একটা স্কোপ থাকবে, যদি আপনার নিজের নামেই হচ্ছে ডোমেইন হয়, সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ দিতেই পারেন, ঠিক আছে? আপনার ইরেলেভেন্ট হওয়ার যে চান্সটা সেটা কমে আসে। ম্যাম ভয়েস আসতেছে, কার্তিক একটু কাইন্ডলি চেক করেন। বুঝতে পারিনি। একটু নয়েসের সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনারা সবাই একটু প্লিজ মিউট করে দেবেন আপনাদের স্পিকারটা। এখনো কি পাচ্ছেন? না ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি যেটা বলছিলাম, আপনারা ব্রড নিশ সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা যখন হচ্ছে কন্টেন্ট পাবলিশ করবেন বা কন্টেন্টের আগে কিওয়ার্ডগুলা যখন সিলেক্ট করবেন, তখন মাথায় রাখবেন আপনার নিশের সাথে যাতে কোনোভাবে আপনার কন্টেন্ট ইরেলেভেন্ট না হয়। যেমন কিচেন নিশ আপনি ব্রড নিশে নিলেন, সেখানে যদি আপনি লন মোয়ারের কন্টেন্ট দেন, সেক্ষেত্রে কিন্তু গুগল আপনার সাইটটাকে বলবে যে আপনি রেলেভেন্ট কন্টেন্ট পাবলিশ করেন না, ঠিক আছে? অথবা আপনি যদি ড্রেস বা হচ্ছে হোম ডেকোর দেওয়া শুরু করেন, হোম আর কিচেন কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? তো সবসময় রেলেভেন্ট থাকবেন আপনার ডোমেন এবং নিশের সাথে। তো আমরা বলছিলাম হোস্টিং এর কথা। তো হোস্টিং জিনিসটা সহজ কথায় আসলে কি? হোস্টিং হচ্ছে আপনার ডোমেইনে আপনি কি পাবলিশ করেন? আপনি অনেক অনেক ডেটা পাবলিশ করেন। গুগলের চোখে আপনার সব কন্টেন্টই কিন্তু ডেটা, ঠিক আছে? তো আপনার ডেটাগুলোকে এক জায়গায় আপনি প্লেস করবেন, কারণ আপনার পিসি দিয়ে তো আপনি ব্রডকাস্ট করতে পারবেন না। আপনার পিসি হচ্ছে এত এত অডিয়েন্সের কাছে বা দিন রাত 24 ঘন্টা সার্ভও করতে পারবে না, ওই কনফিগারেশন আপনার পিসিতে থাকা সম্ভব না। তো সিকিউরলি এবং অল টাইম ব্রডকাস্টেবল হিসেবে আপনার ডেটাগুলোকে আপনি যেখানে প্লেস করেন সেটাই কিন্তু হোস্টিং। আচ্ছা, তো হোস্টিং চুজ করার ক্ষেত্রে কয়েকটা প্রমিনেন্ট সাইট আছে, সেখানে আমরা বোধহয় সবচেয়ে বেশি শুনেছি নেমচিপের নাম, গোডাডির নাম,
আর যারা ব্লগিং করতে খুব পছন্দ করে বা ব্লগিং স্টার্ট করেছে তাদের জন্য স্পেসিফিক্যালি ব্লু হোস্টটা হচ্ছে খুবই জনপ্রিয় এবং খুব ইজি টু ম্যানেজ। ব্লু হোস্টটা ইজি টু অপারেট। তো এখানে আরো ৩টা প্রমিনেন্ট হোস্টিং প্রোভাইডারের নাম আমি দিয়েছি। তো আমরা এখান থেকে কয়েকটা সাইটে গিয়ে আমরা দেখব কিভাবে হোস্টিংটা নিতে পারি আমরা। তো আমি যাদের নামগুলো দিয়েছি সেগুলো একবার বলে নিই। নেম চিপটা রেখেছি। আপনি স্টার্টআপ মানে আপনার অ্যাফিলিয়েটটাও কিন্তু একটা স্টার্টআপ, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু নেম চিপটা বেশ ভালো এবং শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে গোড্যাডিটাও খুব প্রেফারেবল। আর হোস্ট গ্যাটার আছে আপনার যদি কোনো সিম্পল ওয়েবসাইট থাকে সেটার জন্য, বা ওয়ার্ডপ্রেস হোস্টিং এর জন্য ডব্লিউপি ইঞ্জিন আছে স্পেসিফিক্যালি। তো আমরা আগে হচ্ছে এসএসএল এর ধারণাটা নিয়ে নিই, তারপর হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা ডোমেন হোস্টিংটা নিব। তো এসএসএলটা হচ্ছে মেইনলি আপনার ওয়েবসাইটের সিকিউরিটি, ঠিক আছে? এসএসএল কে আমরা ফুল ফর্মে বলতে পারি সিকিউর সকেট লেয়ার। বাট এসএসএল আসলে করেটা কি আমরা একেবারে বইয়ের সংজ্ঞায় না যাই, আমরা এটা বোঝার চেষ্টা করি যে এসএসএলটা আসলে করে কি। এসএসএল এই যে আমি একটু আগে বলছিলাম আপনার ডোমেইনে বা আপনার সাইটে আপনি অনেকগুলো ডেটা পাবলিশ করেন। তো এই ডেটাগুলোকে যেমন এক জায়গায় আপনি প্লেস করতে চান হোস্টিং এর মাধ্যমে, তেমনই চান যাতে ডেটাগুলো সিকিউর থাকে। তো এই সিকিউরিটিটা দেয় হচ্ছে এসএসএল। তো আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন কোন সাইটের এসএসএল সার্টিফিকেট আছে কি নেই, ঠিক আছে? যখন আপনি কোন একটা সাইটে যাবেন, যেমন আমাদের সাইটেই দেখেন আমাদের ইউআরএল এর আগে একটা লক সিম্বল আছে, দেখতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম, সহজ। হ্যাঁ, এই যে তালাটা সেটা দেখে বুঝবেন প্রাইমারিলি যে এটা সিকিউরড, এবং যেখানে এসএসএল সার্টিফিকেটটা নেওয়া থাকবে সেখানে এইচটিটিপিএস থাকবে, ঠিক আছে? আর যে সাইটগুলোর এসএসএল সার্টিফিকেট নেই সেখানে শুধুমাত্র এইচটিটিপি থাকবে। বুঝতে পেরেছেন? তো আপনারা সব অবশ্যই আপনাদের সাইটের জন্য এসএসএল সার্টিফিকেটটা নিয়ে নেবেন। তো আমরা এখন একটু দেখি আমরা ডোমেন কিভাবে নিতে পারি। আমি নেম চিপে যাচ্ছি। আচ্ছা, এখানেই হচ্ছে আপনার ডোমেন নেমটা আপনি প্লেস করবেন যেটা আপনি নিতে চাচ্ছেন। আমি আমার নামটাই দিচ্ছি। আচ্ছা, আমাকে দেখাচ্ছে যে ডট কম ভার্সনটাই অ্যাভেলেবল আছে। ভেরি গুড। আর প্রাইসটাও খুব বেশি না। আমার ডোমেন নেমটার জন্য আমাকে অ্যারাউন্ড $8 দিতে হবে। তো আমি যদি অ্যাড টু কার্ট করি, এই যে দেখেন এসএসএল এর অপশন চলে এসেছে। এটা অ্যারাউন্ড $5। আমি দিলাম অ্যাড টু কার্ট। এখানেই দেখতে পাচ্ছেন ওয়েব হোস্টিং এর অপশনটাও আছে। আমি এটাকেও অ্যাড টু কার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যারাউন্ড $30 বা $31 এসেছে। তো আপনাদের হচ্ছে 30 থেকে $40 মধ্যেই একটা অ্যামাউন্ট আসার কথা আপনারা যদি ডোমেনটা ম্যাম নিতে চান। জি ম্যাম একটু জি হোস্টিংটা আপনি যে বাই করলেন ওটা কি আমি ওখানে তো বাই অনেক করিনি, ধরনের আমি জাস্ট না, অ্যাড টু কার্ট করেছি। জি, এড টু কার্ট সিলেক্ট করার আগে আমি কি ডোমেনের হোস্টিং এর কোন ধরনের হোস্টিংটা দিব সেটা কি একটু চেক করে করতে পারি কিনা আচ্ছা, একটু আমি জানতে আবার চাচ্ছিলাম। ব্যাক করে দেখাই। অপশনে কিন্তু দেখাচ্ছিল, ঠিক আছে? আমি যেহেতু অ্যাড টু কার্ট করে ফেলেছি, আই ডোন্ট নো আবার দেখাবে কিনা একই নেমের জন্য। অপশন কিন্তু দেখাচ্ছিল, .org .net সব অপশনই কিন্তু দেখাচ্ছিল।
এই যে দেখেন .com টা জি ম্যাম, অ্যাভেলেবেল আছে দেখাচ্ছে। জি ম্যাম, হ্যাঁ, না সেটা না, হোস্টিংটা আমি কোন ধরনের নিব, কি শেয়ার হোস্টিং নিব না ভিপিএন নিব এটসেট্রা? আচ্ছা এটা শেয়ার্ড হোস্টিংই হবে। আপনারা আপনি যেটা জানতে চাইছেন আপনি এই অপশনস গুলোতে দেখতে পাবেন, দেখছেন এই যে হোস্টিং এর নিচে শেয়ার্ড আছে, ওয়ার্ডপ্রেস আছে, তারপর ভিপিএস আছে, ডেডিকেটেড সার্ভার আছে। আপনি হোস্টিং অপশনে গিয়ে সেটা দেখতে পাবেন। আচ্ছা, তো নেম চিপে আমরা দেখলাম, অ্যাড টু কার্ট পর্যন্ত দেখিয়েছি, কারণ আমার পকেটে এখন এত ডলার নেই যে আমি এখনই বাই করব এই ডোমেনটা, বা এটা আমাদের জাস্ট ক্লাসের জন্য ছিল। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন ডোমেইন নেম সার্চ করেন, বা আমরা যখন এই সাইটগুলোতে ডোমেইন নেম সার্চ করি, তো যাদের প্রিমিয়াম ইউজার যারা এই সাইটগুলোর, তারা কিন্তু দেখতে পায় যে কোন ডোমেইন গুলো বারবার সার্চ হচ্ছে। তো সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ কিন্তু তারা আপনার কাছ থেকে নিতে পারে। তারা যদি আপনার ডোমেনটা পারচেস করে রাখে এবং আপনি যদি .com ভার্সনটাই নিতে চান, সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে একটা ডিলে যেতে হবে এবং সেখানে আপনাকে একটা এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে ডিরেক্ট এই সাইটগুলোতে সার্চ করার চাইতে আমরা আরেকটা সাইট ইউজ করতে পারি, সেটা হচ্ছে instantdomain.com। এই যে ইনস্ট্যান্ট ডোমেইন সার্চে আমি চলে যাচ্ছি। এই যে ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ, এইখানে হচ্ছে আপনারা আপনাদের ডোমেন নেমগুলো সার্চ করে দেখবেন অ্যাভেলেবল আছে কিনা। এরপর যখন পারচেস করতে যাবেন তখন হচ্ছে নেমচিপ বা গোডাডি বা যেখানে আপনার পছন্দ, আপনি যদি বাংলাদেশি কোনো প্রোভাইডার পান ডোমেন হোস্টিং এর, সেখান থেকেও আপনি নিতে পারেন। আমরা হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড এবং প্রমিনেন্ট যেগুলো, সেগুলো দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে? আমি না দেখতে পাচ্ছি না। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপু মেবি আপনার নেটওয়ার্কে কোনো প্রবলেম থাকতে পারে, হয়তো লোড করতে আপনার পিসিতে বা ডিভাইসে একটু সময় নিচ্ছে। আপু আমি কেটে রিজয়েন করছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা ডোমেইন হোস্টিং এসএসএল কিভাবে পারচেজ করব দেখে ফেলেছি। তো এখন আমরা যেটা করব, আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম আমাদের পিসিটাকেই আমরা লোকাল হোস্ট হিসেবে ইউজ করব এবং সেখানে আমরা লাইভে যাওয়ার আগ পর্যন্ত প্র্যাকটিস করব। এবং প্র্যাকটিস করব মানে এই না যে লাইভে গেলে হচ্ছে ফাংশন চেঞ্জ হয়ে যেতে পারে, তখন হয়তো আবার শিখতে হবে, এমন কিছু না। আপনার লাইভে যেভাবে আপনি আপনার সাইটে এডিট গুলো করতেন লোকাল হোস্টেও ঠিক সেম ভাবে করতে পারবেন। তো এটার জন্য আপনাদের দুটো সফটওয়্যার লাগবে। একটা লাগবে হচ্ছে আপনার লোকাল হোস্টিং এর সফটওয়্যার, যেটাকে আমরা জ্যাম্প বলি। আমি লিখছি এখানে, এই যে apachefriends.org, আমি এখানে যাচ্ছি। তো এখানে ঢুকলে আপনারা পাবেন ডাউনলোড করার অপশন, যে কোনোটা দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি হচ্ছে কিছুক্ষণ আগে ডাউনলোড করে রেখেছি ক্লাসের আগে, যাতে টাইমটা নষ্ট না হয়। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট, আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই যে শুরুতেই চলে এসেছে। এই যে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার ডাউনলোড করা আছে। এই যে জ্যাম্প আছে।
তো আমি হচ্ছে জ্যামটাকে একটু ইনস্টল করি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কোনো সমস্যা হলে জানাবেন কিন্তু। স্ক্রিন মুভ করছে না ম্যাম। আমি ইয়েস দিব। স্ক্রিন ম্যাম স্ক্রিনটা লক হয়ে গেছে ম্যাম। ম্যাম আপনার ইনস্টলেশনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রসিডিউরটা এখনো চলছে। আমার পিসিটা একটু স্লো কাজ করছে, এজন্য দেখতে পাচ্ছেন না। এখনো কিন্তু স্ক্রিনে আসেনি অপশনগুলো। আমি আপনাদেরকে যে স্টেপগুলো দেখাবো সেটা এখনো আসেনি। একটু অপেক্ষা করুন। ম্যাম ওই আমি গত ক্লাসে বলেছিলাম একটা ইন্ডিকেটর, মাউস ইন্ডিকেটর বা কিবোর্ড ইন্ডিকেটর ইউজ করার জন্য, কারণ আমাদের একটু সমস্যা হয়। আপনারা একটু তাড়াহুড়া করেন তো মাউসের ইয়েটা। আচ্ছা, আসলে ঠিক আছে তাড়াহুড়া স্যার। করেন না, বাট জি। আচ্ছা, এখানে আমি ওকে দিব। এখন কি দেখতে পাচ্ছেন? না, আপনার আসলে মজিলা ইয়াতে মানে ব্রাউজারে এসে থেমে আছে। আমরা ইয়াতে দেখতে পাচ্ছি না, আপনার যে কাজগুলো দেখতে পাচ্ছি না। আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে আবার একটু অন করবেন। ওকে। স্ক্রিন শেয়ারে আপনি ইউর এন্টার স্ক্রিন দিবেন। আপনি শুধু ব্রাউজারটা দিয়েছিলেন মনে হয়। হ্যাঁ, জি, এখন এখন দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। জি। ওকে, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি হচ্ছে জ্যামটাকে এই ইন্টারফেসে এনেছি। এখন হচ্ছে ইনস্টলেশন হবে। তো আমি নেক্সট দিলাম। আচ্ছা, এখানে বেশ কয়েকটা বক্স দেখতে পাচ্ছেন যেখানে টিক করা আছে। হ্যাঁ, এখানে আমাদেরকে একটু চেঞ্জেস আনতে হবে। এখানে সার্ভার হিসেবে আমরা রাখবো অ্যাপাচে আর মাইএসকিউএল, বাকিগুলোকে আমরা আনচেক করে দিব। আর আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পিএইচপি। তো আমরা শুধু পিএইচপিটা রাখবো। এখানে পিএইচপি মাই অ্যাডমিনটা রাখবো নিচে, বাকিগুলোকে আনচেক করে দিব। ওকে। আচ্ছা, এখানে কোন ড্রাইভে সেভ হবে সেটা আমার কাছে জানতে চাইছে। সিতে আছে, আমি সিতেই করছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। আচ্ছা, সেটআপ রেডি। এখন ইনস্টলেশন হবে। আচ্ছা, পুরো প্রসেসটা খুব ইজি। আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করেই আপনাদের পিসিতে হচ্ছে এই দুটো সফটওয়্যার ইনস্টল করে নিতে পারবেন। জাস্ট স্টেপগুলোকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা, আপনারা আজকে যারা আছেন আপনাদের কি কন্টেন্ট রাইটিং এর এক্সপিরিয়েন্স আছে? আপনারা আগে কখনো লিখেছেন? জি আপু, আমার আছে। আচ্ছা, আপনি ম্যাম আমারও আছে। আচ্ছা, ভেরি গুড। দুটো ফিমেল ভয়েস শুনতে পাচ্ছি আমি, কন্টেন্ট রাইটিং এর এক্সপিরিয়েন্স আছে। জি ম্যাম আমারও আছে। ওকে, যাক, আপনাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে। আপনারা কি অ্যাফিলিয়েটের জন্য লিখেছিলেন নাকি সার্ভিস পেজ বা অন্যান্য আর্টিকেলের জন্য লিখেছিলেন? আমি আপু হচ্ছে আপনার ব্লগ, আর্টিকেল আর ওয়েবসাইটের জন্য লিখেছিলাম। আচ্ছা, ভেরি গুড। ম্যাম আমি মোটামুটি সবই লিখছি, অ্যাফিলিয়েটের জন্য লিখছি, ব্লগের জন্য লিখছি, আবার পেজের জন্য লিখছি। আচ্ছা, আপনাদের তাহলে একটা অ্যাডভান্টেজ পাবেন সেক্ষেত্রে। একটা কাজ অলরেডি আপনাদের শেখা আছে।
আচ্ছা, গুগলের যে নতুন আপডেটটা মানে আসছে না, এসে গেছে অলরেডি, মানে ইমপ্লিমেন্টেশনই চলছে। তো আপনারা একটু সেটা নিয়ে স্টাডি করার চেষ্টা করবেন, কারণ অ্যাফিলিয়েটে হচ্ছে কন্টেন্টই প্রাণ। কন্টেন্টটা টেক্সট, তারপর ভিডিও, অডিও, গ্রাফিক্স সব মিলিয়ে কিন্তু কন্টেন্ট। তো আপনারা একটু আপডেট গুলোর দিকে নজর রাখবেন। ম্যাম, গুগল আপডেট গুলা কোথায় পাওয়া যাবে, কাইন্ডলি একটু শেয়ার করিন। আচ্ছা, আপনারা যদি সিম্পলি গুগল নিউ কন্টেন্ট আপডেট দিয়ে সার্চ করেন তাহলেও পাবেন। আর কিছু সাইট আছে, আহ, সেখানেও পাবেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে একটা সাইট শেয়ার করব আপনাদের গ্রুপে, আপনাদের ক্লাস শেষে আমি শেয়ার করে দেব। শেষে তো পরে আর মানে গত ক্লাসে স্যার বলেছিল, পরে আর স্যার মনে হয় ভুলে গিয়েছিল, এখন করে দিতে পারতেন। আচ্ছা, আপনারা গ্রুপে পাবেন, টেনশন করার কিছু নেই, দিয়ে দেব। ওকে ওকে। এখন আসলে ইনস্টলেশনটা প্রায় হয়ে এসেছে, এখন কিছু স্টেপস আছে, তো এই জন্য আমি আর ডাইভার্ট হতে চাচ্ছি না আর কি। ওকে ওকে আপু, সমস্যা নেই। আচ্ছা, কপিরাইটিং করেছেন আপনারা? ওয়েবসাইট ওয়েবসাইট কপি করেছিলাম। হোম কপিরাইটিং পেজ। বলতে আমি ওয়েবসাইটের জন্য করেছেন তাই না? ওয়েবসাইটের কপিরাইটিং। জি জি। আচ্ছা, আর সোশ্যাল প্ল্যাটফর্মস গুলোর জন্য? সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে অ্যাকাউন্ট করা আছে, ওটা আমার পার্সোনাল, ওখানে কন্টেন্ট কম দেওয়া হয় আর কি, অত বেশি দেওয়া হয় না। আচ্ছা, সেলসের জন্য কপিরাইটিংটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ইনস্টলটা শেষ হয়েও শেষ হচ্ছে না, একটু সময় নিচ্ছে। আপনারা বেশ কয়েকজন দেখি লেটে জয়েন করেছেন, এখন আমি 21 জন দেখতে পাচ্ছি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। লেটে জয়েন করেছি ওয়ালাইকুম সালাম। বিকজ রেকর্ডিং ভিডিওগুলো পাবো আর কাজে বিজি ছিলাম, দ্যাটস ওয়াই। আচ্ছা, ব্যস্ততা থাকলে সেক্ষেত্রে আসলে কিছু করার নেই, কিন্তু মানে রেকর্ডিং পাবো এজন্য আসলে লেট গুলো করবেন না। আপনি যখন ক্লাসটা করবেন, এরপর যখন আবার ভিডিওটা নিয়ে বসবেন, আপনার কিন্তু দেখবেন লার্নিংটা খুব স্মুথ হচ্ছে, মাথায় আর মানে পেঁচিয়ে যাচ্ছে না। আসলে টপিকটা কখন ধরবো, কখন আমি প্র্যাকটিস করব, একটা হিজিবিজি ভাব আসে, কিন্তু ওটা হবে না। ক্লাসটাও করলেন, এরপর ভিডিও নিয়ে বসে আপনি প্র্যাকটিসটা করতে থাকলেন। আপনারা চেষ্টা করবেন মানে দুটোই করতে আর কি। জি ম্যাম, চাইলেও আর অনেক সময় পসিবল হয় না, বিকজ দেখা যাচ্ছে যে আমি তো অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করি, ওই সেক্টরে আছি এসইও নিয়ে। তো আচ্ছা, দেখা যাচ্ছে যে এমন সময় একটা ক্লায়েন্ট নক করতেছে, তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, আর হচ্ছে এদিকে সময় দেওয়া হচ্ছে না, সেটা এরকম। আচ্ছা, আপনারা মানে যদি ব্যস্ত না থাকেন, খুব বেশি ব্যস্ত থাকলে তো অবশ্যই কিছু বলার নেই, কিন্তু চেষ্টা করবেন হচ্ছে টাইমের মধ্যেই ক্লাসে জয়েন করে ফেলতে। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমার হচ্ছে লোকাল হোস্ট রেডি হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন, আরেকটা ইন্টারফেস আমার সামনে এসেছে।
তো এটার আগে আমি আরেকটা কাজ একটু করে নেব, সেটা হচ্ছে আমার সি ড্রাইভেই ইনস্টলেশনটা হয়েছে। আমি একটু সি ড্রাইভে যাই। এই যে জ্যাম্পের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যেই ফোল্ডার যে ড্রাইভেই সেভ হবে সেখানে জ্যাম্পের একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো এখানে আমি htdocs নামে একটা ফোল্ডার থাকবে, আপনাদেরও আসবে, সেখানে ঢুকবো। এরপর ভিতরে যা আছে সব আমি ডিলিট করে দেব। এখন আমার যে ডোমেন নেমটা আমি নিয়েছি বা ভাবছি, সেই নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। বুঝতে পেরেছেন? htdocs এ গিয়ে ভিতরে যা কন্টেন্ট আছে সব ডিলিট করে আপনার ডোমেন নেমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন আমি ওয়ার্ডপ্রেসটাকে এখান থেকেও দিতে পারি, অথবা আচ্ছা আগে আমি ম্যানুয়ালি দেখাই। এটাকে কাট করে নিয়ে আমি যে ফোল্ডারটা মাত্র আমি ক্রিয়েট করলাম জ্যাম্পের ভেতরে htdocs এ, সেটার ভেতরে আমি ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করব। আচ্ছা সরি, আমি জ্যাম্পটা নিয়ে এসেছি, এক্সট্রিমলি সরি। আমার ওয়ার্ডপ্রেসটা আনার কথা, এই যে এখানে যাব, এই যে এই ফোল্ডারের ভেতরে। আচ্ছা এখানে আগে পেস্ট করি। উপরে যে আমি পেস্ট করেছিলাম ওটাকে আমি কাট করে দিব, এটা রাখবো না এখানে। আচ্ছা আমি ডিলিট করি। হ্যাঁ, এবার হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করতে হবে, ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমি এনেছি এখানে। আমার ডোমেন নেমের ফোল্ডারের আন্ডারেই এটা এক্সট্রাক্ট হবে। মানে কি বুঝবো আমরা? সরি আমি শুনতে পাইনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম বলছিলাম যে এক্সট্রাক্ট মানে কি বুঝবো? এক্সট্রাক্ট একটা জিপ ফাইল হিসেবে কিন্তু ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা ডাউনলোড হয়েছিল। তো জিপ ফাইল থেকে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে বের করে আনছি। ওইটা আপনি আর সিলেক্ট করে রাইট বাটনটা ক্লিক করলে এক্সট্রাক্টের অপশন পাবেন। আমার পিসিটা একটু স্লো, এ কারণে একটু বেশি সময় নিচ্ছে, এতটা সময় আসলে লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা যখন জ্যাম্পটা ইনস্টল করেছিলাম তার মানে আপনার পিসির জন্য একটা লোকাল হোস্ট আমরা রেডি করে ফেলেছি। তো এরপর কিন্তু আমরা htdoc মানে জ্যাম্পের ভেতর আরেকটা ফোল্ডারে আপনার ডোমেইনটাকে প্লেস করেছি।
ঠিক আছে, আমি bskill.com দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে জ্যাম্পের ভিতর মানে হোস্টের ভেতর আমার ডোমেইনটাকে প্লেস করেছি। এখন ডোমেইনের ভিতর যে কন্টেন্ট গুলো যাবে বা ডেটা গুলো যাবে সেটার জন্য আমি প্রসিডিউরটা করছি। ওয়ার্ডপ্রেসটা প্রথমে এক্সট্রাক্ট করে এরপর হচ্ছে আমি ইনস্টলেশন দেব না, কানেক্ট করব আসলে সার্ভারের সাথে আমার আহ, যে সিএমএসটা দুটোকে কানেক্ট করব, ডেটাবেসের সাথে সিএমএসটা কানেক্ট করব। ম্যাম এইটা কি আমরা পরে লাইভে নিয়ে যেতে পারবো? এটাকে লাইভে নিতে হবে না, আপনারা তো ডোমেন হোস্টিং পারচেস করবেনই। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, আচ্ছা একদম এক্সাক্ট লাইভে যেমন আচ্ছা হয় আচ্ছা। সেরকম ভাবেই আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবেন, কন্টেন্ট পাবলিশ করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। আচ্ছা, এক্সট্রাক্ট হয়ে গেছে অনেক সময় নিয়ে। আচ্ছা, আমি জিপ ফাইলটাকে এখন ডিলিট করে দিব, জিপ ফাইলটার আর প্রয়োজন নেই। এরপর ওয়ার্ডপ্রেস নামে আরো ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আমরা এত কিছু আসলে রাখবো না। আমরা ভিতরের মানে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট সেগুলোকে আসলে নিয়ে নিব, সেগুলোকে আমরা মেইন ফোল্ডারের আন্ডারে মানে bskill.com নামে আমি যে ডোমেইন ফোল্ডার করেছি সেখানে পেস্ট করব। আমরা সাব ফোল্ডারে নেব না। আর যেটা ওয়ার্ডপ্রেসের যে খালি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে আমরা সেটাকে ডিলিট করে দেব, ওটাকেও আমরা রাখবো না। আচ্ছা, এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ভেতরে মানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের ভেতরে যে কন্টেন্ট গুলো ছিল সেগুলোই bskill.com ফোল্ডারটার ভেতরে আছে। ওকে, এখন আমার ডোমেইন নেমটা আমি কি দিয়েছি bskill.com। এখন আমি চাইলে এইভাবেও সার্চ করতে পারি। আমি একটু অন্য ট্যাবগুলো কেটে দিচ্ছি। লোকাল হোস্ট bskill.com, দেখি তো পাই কিনা। আচ্ছা, এখানে আমরা এখন পাবো না কারণ আমরা একটু আগে জ্যামটা মিনিমাইজ করেছিলাম, আমরা এখানে স্টার্ট কিন্তু করিনি। ঠিক আছে, এখানে স্টার্ট করতে হবে অ্যাপাচে কে এবং মাইএসকিউএল কে। আমরা কিন্তু যখন জ্যাম্প ইনস্টল করছিলাম তখনও কিন্তু এই দুটো অপশনকে আমরা রেখেছিলাম, বাকিগুলোকে আনচেক করে দিয়েছিলাম, জ্যাম্প এবং অ্যাপাচে এবং মাইএসকিউএল। আচ্ছা, অ্যাক্সেস অ্যালাউ করে দিই। আচ্ছা, আমি বোধহয় ডাবল ক্লিক করেছিলাম। ওকে, তো এখানে এখন অ্যাডমিন দুটো বাটন দেখতে পাচ্ছেন। এখন আমি জ্যাম্পের সাথে ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করব। আমার পিসিটা একটু স্লো মানে রেসপন্স করছে। আচ্ছা, এসেছে অবশেষে। আচ্ছা, এখানে আমি ডেটাবেসে ক্লিক করব। ডেটাবেস নেম আমি দিব, যেটা আমি ডোমেন নেমটা দিয়েছি সেটা।
আচ্ছা, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এটার আর প্রয়োজন নেই। এই অ্যাডমিনে যাই। হ্যাঁ, এখন আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিব। ল্যাঙ্গুয়েজ রাখবো ইংলিশ। ইউনাইটেড স্টেটসে আছে, আমি ওটাই রেখে দিচ্ছি। আচ্ছা, আমি একটু বড় করে দিই স্ক্রিনটা। হ্যাঁ, কন্টিনিউ দিলাম। এখন কিন্তু আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, ডেটাবেস নেম আপনারা অলরেডি বুঝে গেছেন, আমার যেটা ডোমেন নেম সেটাই হবে। ওয়ার্ডপ্রেস আমি রাখবো না। ইউজার নেম দিবেন স্মল R-O-O-T। আমি দিচ্ছি, আপনারাও এটাই দিবেন। যখন ইনস্টল করবেন প্রাথমিক যে ইন্টারফেসটা আসবে সেখানে R-O-O-T দিবেন। পাসওয়ার্ড উঠিয়ে দেবেন। আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে, টেবিল প্রিফিক্স ওয়ার্ডপ্রেস থাকবে। ওকে, সাবমিট, রান দ্য ইনস্টলেশন। আচ্ছা, এখন আরেকটা ইন্টারফেস এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি এক্সটেনশন ছাড়া আমার ডোমেন নেমটা দিব শুধু। এখানে .com দিব না। ইউজার নেম আপনারা আপনাদের ইউজার নেমটাই দিবেন। এরপর পাসওয়ার্ড আপনারা একটা দিয়ে দিবেন, আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, উইক বললেও আমি কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড দিচ্ছি। এরপর ইমেইল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বক্স আছে। এখানে যদি বক্সটাতে চেক করেন তার মানে আপনি সার্চ ইঞ্জিনকে এই যে ডেটাবেস এটা খুঁজে পেতে মানা করছেন, নিরুৎসাহিত করছেন। আপনার যেহেতু এটা আপনি লোকাল হোস্টে প্র্যাকটিসের জন্য এই ওয়ার্ডপ্রেসটাকে আপনি ইনস্টল করছেন, আপনি অবশ্যই সার্চ ইঞ্জিনের জন্য এটাকে ভিজিবল করবেন না। তো আমি ডিসকারেজ করে দিলাম। এখন আমি ইনস্টল দিয়ে দিই। আচ্ছা, লোড হচ্ছে, একটু সময় নিবে। এর আগে যে উইন্ডোটা ছিল ওখানে তো পাসওয়ার্ড দিলেন না, ওখানে কি পাসওয়ার্ড গ্যাপই থাকবে? ওখানে পাসওয়ার্ড রুট থাকবে, স্মল লেটারে R-O-O-T। আচ্ছা, আচ্ছা, ইউজার নেম দেখাচ্ছে ইওর চোজেন পাসওয়ার্ড। ওকে, লগ ইন। আমি এখন পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে এন্টার করে ফেলছি। হ্যাঁ, এখন আমরা ড্যাশবোর্ডে এসে গেছি। আচ্ছা, এখন আসলে সাইটটার চেহারা কি আমরা একটু দেখি ভিউ সাইট দিয়ে। একটা কাস্টম থিম দিয়ে দেওয়ার কথা, এই যে এরকম একটা কাস্টম থিম হচ্ছে দিয়ে রেখেছে। এখানে আমার ইউজার নেম দেখাচ্ছে, এখানে বি স্কিল দেখাচ্ছে, যদিও এখনো কোনো রকম কাস্টমাইজেশন আমরা করিনি কিন্তু।
তো সবার প্রথমে যে কাস্টমাইজেশনটা লাগে সেটা কি বলেন তো? থিম থিম নিতে হবে। রাইট। আমরা এখন একটা থিম ইনস্টল করব। আচ্ছা, 3টা ওরা দিয়ে রেখেছে, আমরা হচ্ছে অ্যাড নিউতে যেতে পারি। অ্যাড নিউতে গেলে আপনারা অনেক সাজেশন পাবেন, অথবা আপনার যদি পছন্দের কোনো থিম থাকে, যেমন আমি জেনারেট প্রেস দিব এখন। জেনারেট প্রেসটা হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য বেশ ভালো। এই যে চলেই এসেছে, তো আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, অ্যাফিলিয়েশনের জন্য কি আমরা ফ্রি থিম গুলোই নিব নাকি আহ, মানে কিনে নিতে হবে থিম? না, ফ্রি আপনারা ইউজ করতে পারেন। আপনাদের তো এর পরের ক্লাসগুলোতে দেখবেন যে এই ফ্রি থিমটাকেই আপনারা কিভাবে একেবারে কাস্টমাইজ করে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারবেন। জাস্ট আজকে তো ইনস্টলেশনটা দেখবেন বা পেজেস, মেনু, ক্যাটাগরি এতটুকু পর্যন্ত দেখবেন, কিন্তু দেখবেন এটার চেহারা আপনারাই পাল্টে ঠিক ফেলবেন। আছে। তো অ্যাক্টিভেট করে দিচ্ছি আমি থিমটা। হ্যাঁ, থিম অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি একটু দেখে আসি যে সাইটটাকে এখন কেমন দেখাচ্ছে। আমি রিফ্রেশ করি একটু। হ্যাঁ, এখন জেনারেট প্রেসের একটা কাস্টম যে ইন্টারফেস সেটা দেখাচ্ছে। তো আমরা এখন ড্যাশবোর্ডে কাস্টমাইজ করব। এখান থেকেই যাই। হুম, আচ্ছা, আমি জেনারেল সেটিংটা আগে করি। আচ্ছা, আপনারা নিচের দিকে 3টা আইকন দেখতে পাচ্ছেন? এই আইকনগুলো কিন্তু আপনাকে বিভিন্ন ডিভাইসে আপনার সাইটটা কেমন দেখায় সেটার একটা লুক দিচ্ছে। যেমন ফার্স্টেরটা ছিল ডেস্কটপ বা পিসি। তারপর এর পরে যেটা ছিল সেটা হচ্ছে ট্যাবে। ট্যাবে হচ্ছে আপনার সাইটটাকে আপাতত এমন দেখাচ্ছে। আর এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। মোবাইল ডিভাইসে আপনি এরকম ভাবে সাইটটাকে দেখতে পাবেন, বা আপনার ইউজার হচ্ছে এভাবে দেখতে পাবে। আচ্ছা, এখানে আমি যে অপশনটা খুঁজছিলাম সেটা এখানে ছিল না। আচ্ছা, আমি এটা একটু রিফ্রেশ করলে আমার নতুন থিমটাও চলে আসবে। এই যে জেনারেট প্রেস। আহ, আচ্ছা আচ্ছা ম্যাডাম, এই রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এই যে এখানে সবই আছে। হেডারের হোয়াইট চেঞ্জ করতে পারবেন, তারপর অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। আমরা আপাতত এগুলো করব না। আমরা হচ্ছে আমাদের লোগো বসাবো, সাইটের আইকন বসাবো, একটা ট্যাগ লাইন বসাবো। দেখি লেআউটে কিনা। আচ্ছা, এই কাস্টমাইজেশন গুলো এখন না, এগুলো একটু পরে। এক এক ভার্সনে হচ্ছে আমাদের যে অপশনস গুলো সেগুলো কিন্তু ভ্যারি করতে পারে। তো আপনারা যেই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছেন বা যে থিমটা আপনারা ডাউনলোড করছেন সেটার কিন্তু ইন্টারফেস আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা থেকে খানিকটা ডিফারেন্ট হতেও পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না। আপনারা হচ্ছে একটু দেখবেন যে কোন অপশনে কি আছে। আচ্ছা, আচ্ছা, আমি একটু মিউট করি, আজান দিচ্ছে। হ্যালো? হ্যাঁ?
আচ্ছা। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। তো আমি আমি হচ্ছে এতক্ষণ এই স্ক্রিনটাতে এনে রেখে দিয়েছিলাম যেহেতু কথা বলতে পারছিলাম না। তো এখানে দেখেন সাইট আইডেন্টিটির আন্ডারে এখানে সাইট টাইটেল যে আমার ডোমেইন নেমটা দিয়েছিলাম সেটা কিন্তু সাইট টাইটেল হিসেবে আছে। তো আপনি চাইলে হাইড করতে পারেন। আপনি যদি লোগো ইউজ করেন এবং আপনার লোগো এবং নেম যদি একই রকম দেখায়, অনেকে কিন্তু টাইপোগ্রাফি ইউজ করে কিন্তু লোগো হয়। আপু ঠিক আছে? excuse me, আপনি ক্লাসটা তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড আমি হচ্ছে। সরি, আমি 1 ঘন্টা লেট করে জয়েন করলাম, অফিস থেকে মাত্র বের হয়েছে। সরি। আচ্ছা, আপনি রেকর্ডিং পাবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। তো আপনি চাইলে যদি আপনার লোগোটা এবং আপনার ডোমেইন নেমটা দেখতে একই রকম মনে হয় সেক্ষেত্রে আপনি হাইড করে দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। আমি রেখে দিচ্ছি। তো লোগোর নিচে একটা লিখা আপনি রাখতে পারেন যেটাকে আমরা ট্যাগলাইন বলি। বিশেষ করে আমরা বিভিন্ন মোবাইল কোম্পানির ট্যাগলাইন গুলো কিন্তু খুব ভালো মনে রাখতে পারি, তাই না? চলো বহুদূর, জ্বলে উঠুন আপন শক্তিতে, রাইট? তো আমরা এখানে আমাদের একটা ট্যাগলাইন দিচ্ছি বি স্কিলড এর সাথে মিলিয়ে লার্ন অ্যান্ড এম্পাওয়ার। চাইলে এটাকেও হাইড করা যায়। আমি যদি জাস্ট আনচেক করে দিই তো এখানে হচ্ছে লোগো দেওয়ার একটা অপশন আছে। আমি লোগোটা আমার ফোল্ডার থেকে নিচ্ছি। আচ্ছা, একটা অল্টার টেক্সট দিয়ে দিলে ভালো। ওকে, আমি সিলেক্ট করে দিচ্ছি। ক্রপ দিচ্ছি না আমি। হ্যাঁ, এখন কিন্তু আমার লোগোটা আসছে।
লোগোটাকে আমি খুব যদি বড় দেখায় বা ছোট দেখায় সেক্ষেত্রে আমি কিন্তু কাস্টমাইজ করতে পারছি। ঠিক আছে? এখানে লোগো ওয়াইড একটা অপশন আছে। এখানে আপনি লোগোর সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন। আরেকটা হচ্ছে সাইট আইকন। ঠিক আছে? সাইট আইকনটা কোথায় থাকে বলেন তো? আমি দেখাই। এই যে উপরে দেখতে পাচ্ছেন? এই যে, বা আমি যদি হচ্ছে এই যে জিমেইলের একটা সাইন দেখাচ্ছে, ইউটিউবের একটা সাইন দেখাচ্ছে, আমি ওই ট্যাবে নেই, কিন্তু আমি উপরের ট্যাবের উপরে যে হেডারটা সেখানে লোগো দেখে বা আইকনটা দেখে চিনে যাচ্ছি যে এটা আমার কোন সাইটের ট্যাব। ডোমেইন নেমের পাশে থাকে। হ্যাঁ, আপনি যদি ওই সাইটের ট্যাবটাতে নাও থাকেন ওই আইকনটা দেখে চিনতে পারেন যে আপনি কোন ওই ট্যাবটা কোন সাইটের। তো সেটাই হচ্ছে এখানে সাইট আইকন। আমরাও একটা সিলেক্ট করব। হুম, আচ্ছা, এখানে যেহেতু আমি লোগোর ফাইলটাকেই দিয়েছি, এখানে সাইজে একটু প্রবলেম হচ্ছে, বাট আপনারা এভাবে র্যান্ডম হচ্ছে সাইট আইকন বসাবেন না। আপনারা হচ্ছে একটা প্রফেশনাল সরি প্রফেশনাল ফ্যাব আইকন বা সাইট আইকন বসাবেন। আচ্ছা, আচ্ছা, আমি একটু দেখি, এখানে রিফ্রেশ করে দেখি আমার সাইটের অ্যাপিয়ারেন্সটা এখন কেমন হচ্ছে। একটু রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, ওখানে সেভ দিতে হবে আগে। হ্যাঁ, পাবলিশ দিব এখানে। ওকে, এবার আমি একটু রিফ্রেশ দেই। এই যে লোগোটা কিন্তু দেখাচ্ছে, সাথে এখানে সাইট আইকনও আছে। আচ্ছা, আমার ট্যাগলাইনটা কোথায় গেল? আচ্ছা, ট্যাগলাইন হাইড হয়ে আছে, হাইড আমি করব না। ট্যাগলাইন আমি এখন শো করাতে যাচ্ছি। আমি ট্যাগলাইনটা দেখি কেমন দেখায়। এই যে ডোমেন নেমের নিচেই লার্ন এন্ড এম্পাওয়ার ট্যাগলাইনটা দেখা যাচ্ছে, আমাদের লোগো দেখা যাচ্ছে, আমাদের সাইট আইকন দেখা যাচ্ছে। ওকে, এতটুক পর্যন্ত আমাদের সবকিছু হয়ে গেল। তো আমরা আবার হচ্ছে ড্যাশবোর্ডে যাব। হুম, তো আপনারা হচ্ছে পেজ অ্যাড করবেন। কিভাবে পেজ অ্যাড করা যায় এখন আমরা সেটা দেখি। এগুলো নেক্সট দিয়ে হচ্ছে স্কিপ করে যাব আমরা। ম্যাম এই যে না তো দেখতে পাচ্ছেন না? সবাই কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা তাহলে যাচ্ছে। আপনি একটু অপেক্ষা করুন, আপনার হয়তো লোড নিতে একটু সময় লাগছে। আচ্ছা, আমি এখানে দিলাম হোম। হোম দিয়ে ডাবল পাবলিশ দিব। হ্যাঁ, ডাবল পাবলিশ দিলে হচ্ছে আমার একটা পেজ ক্রিয়েট হবে। তো আমি আবার ড্যাশবোর্ডে গিয়ে আগে যেগুলো হচ্ছে আমাদের প্রাইমারি পেজ আমরা সেগুলো হচ্ছে অ্যাড করে নিব, তারপর হচ্ছে দেখব যে পেজগুলো কেমন দেখাচ্ছে। তারপর হচ্ছে অ্যাবাউট আস, যেটা খুবই কমন পেজ, সব সাইটেই থাকে, এটাকেও ডাবল পাবলিশ দিব। আপনারা এই যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা এখানে কন্টেন্ট বসাতে পারবেন। তো ওখানে আপাতত আমরা যাচ্ছি না, আগে আমরা পেজ ক্রিয়েট গুলো দেখব।
আচ্ছা ভিউ পেজটা দেখি। এই যে অ্যাবাউট আস একটা পেজ আমাদের হয়ে গেছে। এটা আমরা আচ্ছা ড্যাশবোর্ডে চলে যাব। কন্টাক্ট আস পেজ আমরা দিব। আচ্ছা এটাকেও ডাবল পাবলিশ দিব। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের সাইটে দেখব। এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর এটা তো হোম পেজই, ঠিক আছে। তো আবার একটু ড্যাশবোর্ডে যাব। এখানে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে আমরা মেনু পাবো। আচ্ছা মেনু নেম আমি কিছু একটা দিয়ে দিচ্ছি, টপ মেনু বা মেইন মেনু, কিছু যে কোনো কিছু আপনারা দিতে পারেন। এখন যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছি সবগুলোকে আমি সিলেক্ট অল একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে যদি কোনোটাকে বাদ রেখে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে। তো তিনটাই সিলেক্ট হয়ে গেছে। ওকে ওকে, মেনুতে এখন অ্যাড হয়েছে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। আমাদের টপে আসার কথা। আচ্ছা ড্যাশবোর্ডে যাই আবার। এই স্যাম্পল পেজটাকে আমরা উঠিয়ে দেব। মেনু থেকে না, আমরা অল পোস্টে যাব। অল পোস্টে দেখতে পাচ্ছেন হোমে আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা ডিলিট করে দিতে পারি এডিটে গিয়ে। ওকে, নেই, আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে কাস্টম পোস্টটা ছিল সেটা এখন নেই। এখানে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। মনে করুন আমি ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি, ঠিক আছে। এখানে একটা স্ল্যাগ অপশন দেখতে পাচ্ছেন। স্ল্যাগ মানে হচ্ছে আপনার ইউআরএল এ ক্যাটাগরিটার কি নামে যাবে সেটা হচ্ছে স্ল্যাগ। আমি এখানে বসাতেও পারি অথবা আমি যদি কিছু নাও দিই পরে দেখবেন স্ল্যাগে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এই দুটা ফ্রেজই চলে আসবে। ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি অ্যাড টু নিউ ক্যাটাগরি দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং আমার একটা ক্রিয়েট হয়ে গেছে। তো আনক্যাটাগরাইজটাকে আমরা কি করতে পারি, একটা নতুন নাম দিতে পারি। এটাকে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিচ্ছি। ওকে, এখানে দেখেন একটা প্যারেন্ট ক্যাটাগরি আছে। প্যারেন্ট ক্যাটাগরি তে অ্যাড করা মানে হচ্ছে যে এই যে নতুন ক্যাটাগরিটা আমি ক্রিয়েট করছি সেটা কোনো ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি হিসেবে আমি দিতে চাই কিনা। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ক্রিয়েট করেছি তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাকে রাখছি। দিলাম আপডেট। ওকে, এখানে আমি যতক্ষণ মেনুতে ক্যাটাগরি অ্যাড না করব ততক্ষণ কিন্তু এখানে ক্যাটাগরি শো করবে না। আমাকে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে
ক্যাটাগরি গুলো অ্যাড করতে হবে। এই যে দেখেন পাশেই কিন্তু ক্যাটাগরিজ অপশন আছে। ভিউ অল দিচ্ছি আমি, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ অ্যাড টু মেনু দিলাম। ঠিক আছে, আমি যদি এটাকে একটু স্লাইড করে দিই, এটা কিন্তু সাব ক্যাটাগরি হয়ে গেল ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। আচ্ছা, অটো অ্যাড পেজ একটা অপশন আছে, এটা যদি দিই তাহলে আমাকে আলাদা করে পেজ যখন আমি পাবলিশ করব তখন হচ্ছে সেটাকে পরে ক্যাটাগরিতে অ্যাড করতে হবে না, অটো যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে সে অ্যাড হবে, মানে অপশন আসবে যে কোন ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটা পাবলিশ হবে, আর ডিসপ্লে লোকেশন মানে প্রাইমারি মেনুতে এটা দেখাবো কিনা। ঠিক আছে, আমি দুটাকেই সিলেক্ট করছি, সেভ দিচ্ছি। আচ্ছা, আমি একটু দেখে আসি আমাদের হোম পেজে। এই যে দেখেন হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, যে তিনটা মেনু আমরা ক্রিয়েট করেছিলাম দেখতে পাচ্ছি। স্যাম্পল পেজটা হচ্ছে রিনেম করে দিতে হবে অথবা উঠিয়ে দিতে হবে। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দেখা যাচ্ছে, যার আন্ডারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সাব ক্যাটাগরিও দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করা, মেনু ক্রিয়েট করা, পেজ পাবলিশ করা এতটুক পর্যন্ত কিন্তু শিখে গেছি ওয়ার্ডপ্রেসের। আপনাদের কাছে সহজ লেগেছে না লোকাল হোস্টিংটা? জি ম্যাম, বাট মেনু আর পেজটা একটু প্যাচ লেগে যায় মাঝে মাঝে। আচ্ছা, পেজ আর পোস্ট হচ্ছে মানে মেনুটা হচ্ছে আপনাকে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু ক্রিয়েট করতে হবে, যেগুলো আপনার টপ বারে থাকবে। ঠিক আছে, যে ওয়েবসাইটের উপরেই যেগুলো দেখা যায়, এই যে হোম, কোর্স সমূহ, আমাদের কথা, এইগুলা হচ্ছে আপনার মেনু। ঠিক আছে, ব্লগের আন্ডারে কিন্তু সাব ক্যাটাগরি থাকতে পারে, ব্লগের আন্ডারে আপনি টপিক ওয়াইজ সাব ক্যাটাগরি করতে পারেন। আচ্ছা, এখানে সেটা নেই কিন্তু আমরা, আচ্ছা আমার স্ক্রিনটা তো অবশ্য দেখা যাচ্ছে না, আমি স্টপ শেয়ারিং দিয়ে দিয়েছি, আমি আবার একটু শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এই যে এখানে হোম, কোর্স সমূহ, আমাদের কথা, এগুলো কিন্তু মেনু। ঠিক আছে, আমরা চাইলে এখানে ব্লগের আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি করে রাখতে পারতাম টপিক ওয়াইজ, কিন্তু আমরা এখন যেটা কাস্টমাইজ করেছি দেখেন, অ্যাপিয়ারেন্স এখানে হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির আন্ডারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু রেখেছি। চাইলে আমরা আরো কয়েকটা ক্যাটাগরি কিন্তু রাখতে পারি, এখানে আমি গ্রাফিক্স বসাতে পারি অথবা ইলাস্ট্রেশন কিছু একটা বসাতে পারি। গ্রাফিক্স বসিয়ে আন্ডারে ইলাস্ট্রেশন, তার আন্ডারে হচ্ছে ক্যানভা, অনেক কিছু করতে পারি। আচ্ছা ম্যাম, এইগুলো হচ্ছে মেনু। এখানে মেনু তো আমরা দিয়েছি, মনে করেন হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, স্যাম্পল পেজ, আবার পাশে যেটা দিয়েছি ডিজিটাল মার্কেটিং, এটা আবার বলছেন এটা ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে এর তো কি আছে? হ্যাঁ জি বলুন ম্যাম, আপনি মাউসে কার্সার যখন রেখেছেন ওখানে সাব ক্যাটাগরি গুলো শো করতেছে, কিন্তু কার্সার না করা সত্ত্বেও কিভাবে শো করা যায় একটু? না না, কার্সর না করার সত্ত্বে আসলে শো করার প্রয়োজনও নেই। এই যে দেখেন একটা নিচে অ্যারোর মতো সাইন আছে, এটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে, আর আমার কিন্তু ক্লিক করা লাগছে না, আমি জাস্ট কার্সারটা প্লেস করছি, আমার সাব ক্যাটাগরি কিন্তু শো করছে। জি ডেফিনেটলি, আমি বলতে চাচ্ছি ওটা অনেকে আছে হয়তোবা ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি কি আছে জানে না, বা অদক্ষ মানুষ আর কি কথাই বলতে গেলে, তারা তো বুঝে না, মানে তারা দেখলো যে আমি আসলাম কি কি ক্যাটাগরি আছে সবগুলো একেবারে দেখে নিলাম, এটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওটাও আপনি কাস্টমাইজ করতে পারেন, তবে আমার একটা ইয়া থাকবে, নিজস্ব মতামত বলতে পারেন যে এখন কিন্তু গুগল যেটা প্রেফার করে একটা ক্লিন ইন্টারফেস। ঠিক আছে, যেখানে হচ্ছে আপনার টপ মেনু বা হচ্ছে আপনার হোল পেজটা খুব ক্লিন থাকবে,
অনেক কিছু দিয়ে হচ্ছে আপনার স্ক্রিনটা ভরা থাকবে না, আপনার পারফেক্ট স্পেসিং থাকবে, কালার গুলো হচ্ছে চোখের জন্য যাতে আরামদায়ক এমন থাকবে। তো সেক্ষেত্রে ধরেন আপনার কিন্তু সাব ক্যাটাগরি অনেক হতে পারে, তাই না? আপনি যদি ব্রড নিশ নিয়ে কাজ করেন আপনার কিন্তু অনেক ক্যাটাগরি হতে পারে। জি জি ম্যাম, ওটাই তো বলতে সেক্ষেত্রে আপনি যদি সবগুলো ক্যাটাগরি স্ক্রিনে শো করিয়ে রাখেন আপনার কিন্তু সাইটের সৌন্দর্যটা থাকবে না। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ইউজার এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে। ম্যাম মেনুতে লিংকটা কিভাবে অ্যাড করতে হয়, কন্টেন্টটা কিভাবে অ্যাড করতে হয়, এটা একবার একটু দেখাও। আচ্ছা, ওটা তো আপনারা পোস্ট করলেই পাবেন। আচ্ছা, আমি একটু আবার ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, এই যে হোমে আমি যদি এডিট, আচ্ছা এখান থেকে না, আমি পোস্টে যাই, অল পোস্টে গিয়ে আসলে ইজি হবে। আচ্ছা, হোমে আমি যদি এডিট করি, এই যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন না? জি ম্যাম। আপনারা তো এর পরের ক্লাসে আপনারা এলিমেন্টর দিয়ে কিভাবে আসলে আরো সুন্দরভাবে আপনার সাইটটাকে ডিজাইন করবেন সেটা দেখবেন। আমার আপাতত এখানে এলিমেন্টর কিন্তু অ্যাড করা নেই। আপনারা একইসমেথ অ্যাড করবেন সিকিউরিটির জন্য, এলিমেন্টর অ্যাড করবেন ডিজাইনের জন্য, তারপর সোশ্যাল যে বাটনগুলো সেগুলো ইনস্টল করার জন্য একটা প্লাগইন দিবেন। তো তখন আরো ভালোভাবে করতে পারবেন। এখানে জাস্ট ব্লকগুলো, এই যে প্যারাগ্রাফের ব্লক আছে, আপনি সিলেক্ট করলে এখানে আপনি কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট দিলেন, ইমেজের আছে, তারপর হচ্ছে আপনি কিভাবে মাল্টিপল ইমেজ দিতে পারেন সেটার জন্য আছে। ম্যাম একটা কথা ছিল, ম্যাডাম একটা কথা ছিল, সেটা হলো যে মানে যে কোনো একজন বললো আমাকে যে ওয়ার্ডপ্রেস নাকি একদম কোডিং ছাড়া হয় না, সেক্ষেত্রে আমরা এই সেটা কতটুকু? না না, আচ্ছা আমি এতক্ষণ পর্যন্ত এই যে মেনু ক্রিয়েট করলাম, ক্যাটাগরি দিলাম, পেজ পাবলিশ করলাম, আমি কি কোডিং জানি? আমি কিন্তু কোডিং এর কিছুই জানি না। ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে যারা কোডিং এর কিছুই জানে না তাদের জন্য, মানে তারাও যাতে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারে। আপনারা যখন এলিমেন্টরটা অ্যাড করবেন, এলিমেন্টর প্লাগইনটা আপনাদের এই লোকাল হোস্টেই অ্যাড করবেন, তারপর হচ্ছে আরো কয়েকটা খুব বেশি প্লাগইন না, এলিমেন্টরটা আপনার হচ্ছে ডিজাইনের জন্য খুব পারফেক্ট, তারপর সোশ্যাল সাইনের জন্য দিবেন, তখন দেখবেন আপনার সাইটটার চেহারা কোথায় দাঁড়ায়। তো আপাতত আমাদের সাইটে খুব প্রাইমারি কিছু অপশন আছে, এগুলো না আপনারা এলিমেন্টরটা অ্যাড করলে তখন হচ্ছে সুন্দর মতো ডিজাইন করতে হবে। এই যে এই জায়গাটা যে খালি, এখানেই কিন্তু আপনার কন্টেন্ট গুলো যাবে, এখানেই আপনার এডিট গুলো হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। তো এইটা কি সেই মেনুতে ক্লিক করলে এইগুলো দেখাবে পরে? হ্যাঁ, আপনার ড্যাশবোর্ডে আপনি কোন পেজ পাবলিশ করেছেন, কোন মেনুর আন্ডারে কি আছে, কোথায় কোন ক্যাটাগরি, সব কিন্তু ড্যাশবোর্ডেই আছে। আমি যে অপশনগুলো দেখিয়েছি, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, আবার পোস্ট থেকে ক্যাটাগরি, ওভাবেই কিন্তু আপনারা যাবেন। আর এই যে দেখেন এখানে ক্যাটাগরি অ্যাড করার অপশন আছে, ঠিক আছে? কিন্তু হোমকে তো আমরা কোনো ক্যাটাগরি আন্ডারে দিব না, রাইট? তারপরে ফিচার ইমেজও পাবেন আপনারা। আচ্ছা, তো কথা হলো আমরা আজকে লোকাল হোস্ট আর ওয়ার্ডপ্রেসটা কিভাবে আমরা ইউজ করব আমরা আজকে শিখে ফেলেছি। তো আমাদের কাজ হচ্ছে এটা একবার প্র্যাকটিস করা আমাদের নিজের পিসিতে, এই দুটো সফটওয়্যার ডাউনলোড করে, এবং যদি কোনো প্রবলেম ফেস করি আমরা, তাহলে যাতে সাথে সাথে গ্রুপে অথবা ওয়ান টু ওয়ানে, যদি খুব সিভিয়ার প্রবলেম হয় তাহলে ওয়ান টু ওয়ানে হেল্প নিতে পারবেন। তো আশা করি আপনাদের এই হোমওয়ার্কটা আপনারা করে ফেলবেন, খুবই ইজি একটা হোমওয়ার্ক। জি ম্যাম। ম্যাম একটু কাইন্ডলি যদি স্ক্রিনটা আবার শেয়ার করতেন কাইন্ডলি, আমি একটা বিষয় জানতে চাইছিলাম আর কি। আচ্ছা ম্যাম, আপনাকে আমরা একটু দেখতে চাচ্ছিলাম ম্যাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনাদের ক্যামেরাটা ওপেন করে আসার চেষ্টা করব। এখন আমার ক্যামেরাটা আসলে ডিসেবল করা আছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা বলুন কি দেখতে চাচ্ছেন? ম্যাম ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করা যায় কাইন্ডলি একটু লগইন। ইউজার নেম আর পাসওয়ার্ড? জি। আচ্ছা দাঁড়ান ম্যাম রেকর্ডটা হচ্ছে মেবি।
হ্যাঁ রেকর্ড হচ্ছে। জি আচ্ছা না, এটা আমাদের মেইন সাইট চলে এসেছে, এটা না। আচ্ছা আমি ইউজার নেমটা কি দিয়েছিলাম আমি একটু দেখি। আপনার নাম দিয়ে 03 দিয়েছিলেন মেবি। রাইট। আচ্ছা আমি এভাবে করতে পারছি না, আমি একটু ডিরেক্ট যাই ড্যাশবোর্ডে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি। আমরা এখানে তো প্র্যাকটিস করব, কিন্তু যখন লাইভ ডোমেন হোস্টিং কিনে সবকিছু সেট আপ করবো, তখন কি আবার নতুন করে সবকিছু আমাদের সাজাইতে হবে, না এখান থেকে আমরা ওটা ট্রান্সফার করতে পারবো? আচ্ছা আপনারা হচ্ছে আগে প্র্যাকটিসটা করেন, আপনাদেরকে হচ্ছে নেক্সট ক্লাসেই দেখানো হবে লাইভে আসলে কিভাবে কাজটা করবেন। আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যান। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপু, যদি আমার নিজের কোনো ওয়েবসাইট থাকে, হ্যাঁ, তাহলে ওইটার যে ব্লগ সাইটটা আছে সেটা কি আমি এই মুহূর্তে অ্যাফিলিয়েশনের কাজে ইউজ করতে পারবো? ওখানে আপনি হচ্ছে অ্যাডসেন্স ইউজ করতে পারবেন। না ওখানে ধরেন এখন আমি অ্যাফিলিয়েশনের জন্য যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি বা যে কন্টেন্ট গুলো আমি ক্রিয়েট করব, হ্যাঁ, এটা যদি আমি আলাদা ওয়েবসাইট না করে আমার সাইটে করি তাহলে কি হবে? আচ্ছা আপনি আপনার সাইটটা কি হিসেবে ব্র্যান্ড করেছেন? আপনার সাইটকেও তো আপনি কিছু একটা ব্র্যান্ডিং দিয়েছেন, রাইট? কি আসলে অ্যাফিলিয়েটের কন্টেন্ট আপনার যেহেতু আপনি এখন প্রপার নিশ থেকে শুরু করে একদম ধাপে ধাপে কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট রেডি করে সাইট ডিজাইন করবেন, তো পোর্টফোলিওতে না দেওয়াটাই ভালো। পোর্টফোলিওতে যেটা চায় শুধু আপনার টেক্সট কন্টেন্টটাই চায়, আপনি কতটা এসইও অপটিমাইজড করে ইউজার ফ্রেন্ডলি করে ভাষাগত সৌন্দর্য, আপনার টেক্সটের লেংথ ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, রিডাবিলিটি কেমন, এইসব চেক করে, রাইট? কিন্তু অ্যাফিলিয়েশনে কিন্তু টোটাল একটা প্রসিডিওর। আর আপনি অ্যাফিলিয়েট সাইটে আপনি প্রোডাক্ট প্লেসমেন্ট করবেন, রাইট? প্রোডাক্টের হচ্ছে বাইং বাটনও দিবেন, তো সেটার সাথে আসলে আপনি যদি পোর্টফোলিওতে দেন জিনিসটা কিন্তু যাচ্ছে না। আর অ্যাফিলিয়েট সাইটে কিন্তু একটা ডিসক্লেমার থাকে যে এটা আমার অ্যাফিলিয়েট সাইট, এখান থেকে আমি প্রোডাক্টের প্রমোশন করি, এরকম কিছু কিন্তু টার্মস এন্ড পলিসি একটা পেজই থাকে। তো ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোও ম্যাটার করে। আর আমি পার্সোনাল ব্র্যান্ডিং যে সাইটগুলো, আপনি কি শেয়ার্ড ওয়েবসাইট নিয়েছেন নাকি আপনি একটা ডোমেইন নেম পারচেজ করেছেন? ডোমেইন এন্ড হোস্টিং পারচেজ করে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করেছি আর কি। আচ্ছা ওখানে আপনি আসলে অ্যাফিলিয়েশন না দেওয়াটা ভালো। আচ্ছা 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 আপু, তাহলে কি আমি এই যে নতুন যে ওয়েবসাইটটা নিব আমার অ্যাফিলিয়েশনের জন্য, তাহলে এটার ডোমেইন নেমটা আমার কি নিশের সাথে রিলেটেড হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি দেখেন
গুগল তো এখন অনেকটা ইনফ্লুয়েন্সার টাইপের হচ্ছে রিভিউয়ার চাইছে, মানে আপনার নামে যদি সাইট হয় সেক্ষেত্রে আপনি অনেকগুলো নিশ নিয়ে কাজ করতে পারবেন বা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু পোর্টফোলিওর তো আপনার একটা পারপাস আছে, রাইট? আপনি হচ্ছে এটা অনেকটা বিজনেস কার্ডের মতো আপনার জন্য। জি জি। তো সেখানে আসলে অ্যাফিলিয়েশনটা না রাখাই বেটার। অ্যাফিলিয়েশনের উদ্দেশ্যটাও আপনার সার্ভ হচ্ছে না, আবার মানে পোর্টফোলিওর সাথে অ্যাফিলিয়েশনটা আসলে যায় না। ঠিক আছে। আচ্ছা আপু, তাহলে কি আমার ডিফারেন্ট ডিফারেন্ট নিশের জন্য তাহলে আলাদা আলাদা অ্যাফিলিয়েশন ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে? এটা আসলে ম্যাটার করে আপনি কি রকম নিশ নিচ্ছেন। আপনি যদি ব্রড নিশ নেন সেক্ষেত্রে আপনি বেশ কয়েকটা নিশ কিন্তু আপনার একটা সাইটের আন্ডারে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমার নিশটা যদি হয় ইলেকট্রনিক্স, হ্যাঁ, তাহলে তো ইলেকট্রনিক্স রিলেটেড অনেক কিছু আছে। হ্যাঁ, গ্যাজেট গুলো আপনি অ্যাড করতে পারবেন। ও আচ্ছা, তাহলে অনেকগুলা নিশ একসাথে কম্বিনেশন করতে পারবো, কিন্তু আমার মেইন নিশ থাকবে হচ্ছে ইলেকট্রনিক্সটা, এবং ওটা দিয়ে আমি ডোমেইনটা নিবই তো? হ্যাঁ, শুধু ইলেকট্রনিক্স ওয়ার্ডটা দিবেন না, এটার সাথে আপনার নিজের একটু চেঞ্জ তো করবেন। আর আপনি এখন তো পার এক্সাম্পল বলছেন যে ইলেকট্রনিক্স, কিন্তু একটু ডিপ ডাউন রিসার্চ করে হচ্ছে সিলেক্ট করে নেবেন, কেমন? জি জি। আর হচ্ছে কমিশনের একটা ব্যাপার থাকে, বিভিন্ন নিশের কমিশনটা ডিফারেন্ট হয়, তো আপনারা মোটামুটি কমিশন রেট ভালো এরকম একটা নিশ নেওয়ার চেষ্টা করবেন। ওকে। আচ্ছা, 8:42 বাজে এখন, তো আমরা কি ক্লাসটা আজকে ক্লোজ করতে পারি? আপনারা তাহলে হোমওয়ার্কটা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে বলছিল যে আমরা যেন অনেক বেশি কমিশনের দিকে না যাই, আমরা যেন মিড রেঞ্জে একটা হ্যাঁ, কমিশন আমি রাখি। সেটাই বললাম যে আপনারা মোটামুটি একটা কমিশন পাওয়া যায় এমন সাইটগুলো নেবেন, খুব কমেও যাবেন না, আবার খুব হাই বলেই আমি এই নিশটাই নিব এমনটাও যাতে না হয়, বুঝতে পেরেছেন? আপনারা হচ্ছে মেবি অ্যামাজন অ্যাফিলিয়েশন কমিশন এই ধরনের একটা সার্চ দিলেই পাবেন। আচ্ছা, আমি একটু সার্চ করেই দেখাই। আচ্ছা, কমিশন রেট আমি 2022 দিচ্ছি। ম্যাম, ক্লিক ব্যাংক কেমন হবে অ্যাফিলিয়েটের জন্য? ক্লিক ব্যাংকের চাইতে আমি বলবো আপনারা এই যে টোটাল প্রসিডিউর মেনটেন করে যেগুলো করছেন ওটা আসলে বেটার হয়। আচ্ছা, এখানে সরি বুঝতে পারিনি। অ্যামাজনই করব বলতেছেন? না, শুধু অ্যামাজন করব এমন না, অনেক তো বড় বড় হচ্ছে ই কমার্স আছে, বড় বড় ব্র্যান্ড আছে, রাইট? অ্যামাজন আমরা বেছে নেই কারণ হচ্ছে আমাদের কমিশন গুলো মোটামুটি একটা অ্যামাউন্ট আসে, বা আমাদের পেমেন্টটা উইথড্র করতে সহজ, এই কারণে। কিন্তু আরো অনেক বড় বড় হচ্ছে ই কমার্স বলেন বা ব্র্যান্ড বলেন, ওদের সাথে কিন্তু অ্যাফিলিয়েশনের সুযোগ আছে। এটা চার্ট যদি আপনারা শেয়ার করে দেন আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি সার্চ দিয়েছি অ্যামাজন অ্যাফিলিয়েশন কমিশন 2022, হ্যাঁ, এখানে আমাকে হচ্ছে অ্যামাজনের যে বড় বড় ক্যাটাগরিগুলা, মানে মেইন ক্যাটাগরিগুলাতে কোনটাতে কত কমিশন সেটা আমাকে দেখাচ্ছে। যেমন সবচেয়ে বেশি গেমসে 20%, তারপর লাক্সারি বিউটি, তারপর হচ্ছে লাক্সারি স্টোর, এগুলোতে 10%, তারপরে হচ্ছে ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, ওখানে 5% করে। এখানে কিচেন দেখতে পাচ্ছেন, ফিজিক্যাল বুকস মানে যে বইগুলো আমরা বাই করি অফলাইনে সেগুলো দেখাচ্ছে, অটোমোটিভ দেখাচ্ছে 4.5%। এখানে কিচেন একটা নিশ আছে। তারপর সব ডিভাইস যেগুলো, এই যে ট্যাবলেট ডিভাইস, কিন্ডল ডিভাইস,
ফ্যাশন, ওমেন্স, মেন্স, প্রাইভেট লেভেল। আচ্ছা, এখানে হচ্ছে সব ডিভাইসগুলো, যেমন স্মার্ট টিভি, তারপর ইকো ডিভাইস, এগুলো হচ্ছে 4%। তারপরে ফার্নিচার, হোম ডেকর, লন আর গার্ডেনের জন্য যে প্রোডাক্টগুলো সেগুলো 3%। আর নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন হচ্ছে একটু কমে আসছে, এই যে 2.5-তে চলে এসেছে পিসি কম্পোনেন্ট, ডিভিডি, এগুলোতে টেলিভিশন, এগুলো 2% হয়ে গেছে। তো মোটামুটি রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন 5, 4.5, 4, 3, ঠিক আছে? একটা মডারেট হচ্ছে পার্সেন্টেজ এই এরিয়াটাতে আছে। তো এখান থেকে আপনারা তো রিসার্চ করা শিখেই গেছেন, তো আপনারা হচ্ছে আপনাদের নিশটা একটু রিসার্চ করে সেই বেসিসে আপনাদের নিশটা সিলেক্ট করবেন। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা হচ্ছে সাইট কাস্টমাইজ যতটুকু আমি দেখিয়েছি ততটুকু করে একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিন। তো আজকে আমরা তাহলে ক্লোজ করছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আপনাদেরকেও ধন্যবাদ ধৈর্য নিয়ে শোনার জন্য। ওকে, থ্যাংক ইউ মিস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।